আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। শেখ হাসিনা দেশে ফেরার আগে আমি বলেছিলাম যে 2 মাসের মধ্যে সব হাওয়া হয়ে যাবে। এই 1 জুন একটা চ্যানেলে আমি বলেছিলাম। তা এখন পলায়ন শুরু। প্রথম পলায়নটা কে করলো? সৈয়দ রেজওয়ানা হক। তিনি মঙ্গলবার দিন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। তারপরে গতকাল রাতে 9:10 একেবারে বউ বাচ্চা নিয়ে মুস্তাফা সারোয়ার ফারুকী তিনি BG-139 ফ্লাইটে উঠে তিনি তুরস্ক হয়ে তিনি যাবেন বোধহয় সুইজারল্যান্ড। এবার বাকি আরো লিস্টে আছে। আমি টোটাল 17 জনের লিস্ট অনেকদিন আগে বলেছিলাম, এটা খুঁজে বার করতে হবে বলে এখন বার করতে পারছি না। অর্থাৎ পলায়নটা জারি হয়ে গেল। এবার ধীরে ধীরে দেখবেন রোজ একটা দুটো করে পুটপাট কেটে পড়ছে। আমি সেই চ্যানেলে আমি বলেছিলাম যে আপনি লিখে রেখে দিন আজকে 1 জুন, 2 মাসের মধ্যে সব পালিয়ে যাবে। 2 তারিখে আপনি আমাকে ধরবেন। তো মানে 2 মাস বাদে 2 তারিখে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সকালবেলা আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ভোর ছুটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, গিয়ে ব্রেকফাস্ট করেছেন। তার মানে কত সকালে উনি 8টার মধ্যেই ব্রেকফাস্ট করে ফেলেন। এখন কেন গিয়েছেন, কি ব্যাপারে এমন ঝটপট ছুটে যাওয়া, আমি এটা এখনো পর্যন্ত খবর পাইনি। আমার এমনি খবর করতে বসতে দেরি হয়ে গেল, দাড়ি ফাড়ি কিছুই কাটা হয়নি। আপনারা চেনা মানুষ, চেনা মাউনেরা বইতের কি দরকার, তাই এই দাড়ি থাকা অবস্থাতেই আপনাদের সামনে চলে এলাম। তা আরও কিছু ডেভেলপমেন্ট আছে। যেমন শেখ হাসিনা ঘরে ফেরার আগে তিনি বহু কাজ করছেন। তিনি গতকালকে, আমি একদিনের রুটিন বলছি, গতকালকে তিনি 6টা দেশের উচ্চপদস্থ নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন। দেশের মধ্যে 16টি সংসদীয় আসনের যারা লোক রয়েছে তাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। এছাড়া মেলের উত্তর দিয়েছেন 7টি, SMS এর উত্তর দিয়েছেন 926টি। তার মানে এটা হচ্ছে তার একদিনের কার্যক্রম। আপনারা যারা বলেন না শেখ হাসিনার এত বয়স হয়েছে, এই কাজটা বোধহয় আমরাও করতে পারবো না। আমাদের যদি বলা হয় এই কাজটা তুমি করো একদিনের মধ্যে, আমি একদিনের মধ্যে কাজ করতে পারবো না। কারণ 6টা দেশের সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে তিনি কথা বলে গিয়েছেন। কূটনৈতিক পরিভাষায় যাকে বলা হয় সতর্ক হয়ে কথা বলা, ওয়ার্ড মেপে, শব্দ ঢুঁড়ে, সঠিক শব্দ চয়ন করে এই মিটিংগুলো করা, সেগুলো অত্যন্ত দুরূহ কাজ যখন তার কাছে কোনো দোভাষী বা তাকে হেল্প করার কেউ নেই। তিনি একাই 100। আরো কিছু ঘটনা ঘটছে। এখন জয়শঙ্করজি কেন গেছেন সেটা আমার কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আমি হয়তো সন্ধ্যেবেলার দিকে খবরটা পাবো, যতক্ষণ না পর্যন্ত উনি সাউথ ব্লক থেকে ওখান থেকে বেরোবেন আমি খবর পাবো না। তবে শেখ হাসিনা খুব দ্রুততম সময়ের মধ্যে ফিরছেন এবং ফেরার আগে যে কাজগুলো করার সেই কাজগুলো উনি এখন করে যাচ্ছেন।
আর ভেতরে ভেতরে এই যে তোফায়েল সাহেব মরম মারা গেলেন, উনি তাকে অন্তিম শয়ন করার পর এই যে হঠাৎ করে এত বড় মিছিল হলো, এত মাইক লাগানো হলো, এত পতাকা লাগানো হলো, এই দিনহীন লোকেরা টাকা পেল কোত্থেকে? একবার আপনাদের মনে প্রশ্ন জাগে না? টাকা পেল কোত্থেকে? কারা এই অর্গানাইজটা করেছে? কেউ তো অর্গানাইজ করেছে, 1 লাখ লোক যদি হয়, কেউ তো অর্গানাইজ করেছে। লম্বা করে একবার মাইক লাগানো, তারপরে তো ওই মিছিল, মশাল নিয়ে মিছিল, এগুলোর জন্য তো একটা মানে বেস তৈরি করার ব্যাপার থাকে। তাহলে বেসটা তৈরি করলো কে, আর অর্থ দিল কে? আমি বহুদিন আগে বলেছিলাম যে ভারতবর্ষ বেশ কিছু অর্থ দিয়েছে, বহুদিন আগে বলেছিলাম। এখন আমাদের ওখানে যে সমস্ত অ্যাসেট রয়েছেন, তারা এখন তেড়ে ফুড়ে কাজ করছেন, একেবারে ঘর বাড়ি মানে একদম ঝাড় দিয়ে সব পরিষ্কার করার জন্য। ওদিকে খলিলুর রহমান, তিনি ওখান থেকে ফিরে এসে, হেগ থেকে ফিরে এসে, তিনি গদগদ হয়ে তারেক রহমানের সামনে গিয়ে বলেছেন, আমি বিশ্ব জয় করে এসেছি। তারেক রহমান ওনাকে বলেছেন, আপনি বিশ্ব জয় করেছেন না ঘোড়ার ডিম করেছেন? আপনি কোনো দেশের সঙ্গে একটা আমার বৈঠকের একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারছেন না, না ভারতের সঙ্গে, না চীনের সঙ্গে, না রাশিয়ার সঙ্গে, না পার্শ্ববর্তী কোনো দেশের সঙ্গে, না মায়ানমারের সঙ্গে। ভারতীয় বিদেশমন্ত্রীকে দেখুন আর আপনাকে দেখুন, আপনি এসে আমার বিশ্বজয়ের কথা আমায় শোনাবেন না। খলিলুর তো মুখ চুপ করে চলে গিয়েছে, আর খলিল ফিরে তাকায়নি। এখন আপনারা অপেক্ষা করুন। আমি তো প্রথম বলি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন এবং যথাসময়ে ফিরবেন। আমি বলেছি 2 মাস, 2 মাসের মধ্যেই উনি ফিরবেন। তার প্রেক্ষাপট একদম তৈরি হয়ে গিয়েছে। যত শীঘ্র সম্ভব ভারতবর্ষে কাজ টাজ গুটিয়ে দিয়ে তিনি দেশের উদ্দেশ্যেই রওনা হবেন। আর একটা কথা আমি বলেছিলাম, আপনাদের দেশের সেনাবাহিনী ট্রেন দিয়ে ভারতবর্ষে পাঠিয়েছিল, আপনাদের দেশের সেনাবাহিনী কিন্তু ট্রেন নিয়ে এসে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে নেওয়া হবে। এবার সেটা সত্যি হয় কি মিথ্যে হয়, সেটা ভবিষ্যৎ বলবে। আমি দেখুন, ভবিষ্যৎ দ্রষ্টা তো আমি নই। আমি যেরকম খবর পাই সেই খবরগুলোকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বলি। যেমন এই 2 জন পালিয়ে গেছে, এই খলিলুর এসে দেখা করেছে, শেখ হাসিনা এতজনের সঙ্গে কথা বলেছেন, এত SMS করেছেন, এত লোকের সঙ্গে কথা বলেছেন, সংসদীয় 16টি আসনের নেতাদের সঙ্গে কথা বলেছেন, সঙ্গীত সাহিত্যের সঙ্গে কথা বলেছেন। আমি যে খবরগুলো পাই সেই খবরগুলোই তো বলি। এখন এই যে খবরটা আমি নিজে থেকে বলছি না, যেটা হচ্ছে আমি সেনাবাহিনীর সূত্র থেকে পেয়েছি, মিলিটারি ইন্টেলিজেন্স থেকে, যে তাকে বাংলাদেশের বিমান বাহিনী নিয়ে এসেছিল। এবার বাংলাদেশের বিমান বাহিনী তাকে নিয়ে আবার ওখানে পৌঁছে দেবে। তা আমার কথা মেলে কি মেলে না, ভবিষ্যতে মিলিয়ে নেবেন। আর পলায়ন যেটা শুরু হলো, সেই পলায়নটা আরো জারি থাকবে। এটা সবাই শুরু, কলির সন্ধে যাকে বলে। এবার দেখুন, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা জনাব, খেলা জম গিয়া। হ্যাঁ, হিন্দিতে বলে, বাংলায় বলে খেলা জমে ক্ষীর। আপনাদের হচ্ছে খেলা জমে ক্ষীর। এখন জানতে হবে শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের কি এমন কথা হলো যে তিনি তড়িঘড়ি সেখানে দৌড়ালেন।
সবাই ভালো থাকবেন। তারেক রহমানের সরকারের বয়স কি 100 দিন বা 4 মাস? আমি প্রথম থেকেই বলে আসছি যে তারেক রহমানের সরকার আসলে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, আর সে কারণেই তারেক রহমানের সরকারের বয়স আসলে 2 বছরের একটু বেশি। কিন্তু বয়স যাই হোক, সরকারের ভেতরে ভয়, অস্থিরতা আর বিচ্ছিন্নতা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে অনেকেই বলতে শুরু করেছেন তারেক রহমানের সরকার বেশি দিন টিকবে না। খোদ তারেক রহমান বলছে সামনে ভয়ঙ্কর সময়, সামনে বিপজ্জনক সময়। আর সরকারের প্রতিমন্ত্রী নেতা বলছেন সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন বলছে মানুষ এসব, আর কেনই বা তারেক রহমান সহ মন্ত্রী প্রতিমন্ত্রী সবাই এত অস্থির, এত চঞ্চল? চলুন জানার এবং বোঝার চেষ্টা করা যায় বিষয়টি। রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন কোনো সরকার আত্মবিশ্বাসী থাকে, তার ভাষা হয় দৃঢ় এবং স্থির। কিন্তু সরকার যখন নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হতে শুরু করে, তখন তার ভাষায় সতর্ক বার্তা আসে, ভয় আসে, সংকটের পূর্বাভাস আসে, অজানা বিপদের ইঙ্গিত আসে। এই প্রেক্ষাপটেই গত 31শে মে কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই বক্তব্যটি বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি বলছেন দেশের জন্য সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। প্রশ্ন হচ্ছে এই কঠিন সময়ের খবর তিনি কোথা থেকে পেলেন বা কেন বললেন? সাধারণ মানুষ কি তাকে গিয়ে বলেছে যে সামনে বিপদ, নাকি রাষ্ট্রযন্ত্রের ভেতরে এমন কিছু তথ্য আছে যা সরকারকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু ভেতরে তাকাতে হবে, যেখানে প্রধানমন্ত্রীর রেড ফোনের তার কেটে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বারবার কথা হচ্ছে এবং আরো অনেক কিছু হচ্ছে। কিন্তু তার চাইতেও প্রথম এবং সবচেয়ে বড় সংকট অর্থনীতিতে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেনি। 2025 সালের বেশিরভাগ সময় 8 থেকে 9% মধ্যে ঘুরপাক খেয়েছে। মার্চে কিছুটা কমলেও এপ্রিলে আবার 9% ছাড়িয়ে গেছে মূল্যস্ফীতি। ব্যাংক খাত টালমাটাল অবস্থা। ইসলামী ব্যাংককে কেন্দ্র করে প্রকাশ্য সংঘর্ষে শুরু হয়েছে সরকার এবং জামায়াতের মধ্যে, এমনকি গুলির ঘটনা পর্যন্ত ঘটে গেছে। IMF এর ঋণ আটকে আছে, যার মানে আন্তর্জাতিক সংস্থাও এই সরকারের ব্যবস্থাপনায় পুরোপুরি আস্থা রাখতে পারছে না। ওদিকে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে IMF এর কথায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের মাত্র 3 দিন আগে অবৈধ ইউনূস সরকারের করে যাওয়া অসম বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক থামছে না। বাম দল, ধর্মভিত্তিক দল, সুশীল সমাজ, সাধারণ মানুষ সবাই এই চুক্তি বাতিলের দাবিতে রাস্তায় নামতে চাইছে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো সরকার নিজেই কত কথা বলছে, কৃচ্ছ্রতা সাধনের কথা বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসি বন্ধর কথা বলছে, বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা দিচ্ছে, আর সাধারণ মানুষের জন্য বিদ্যুতের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে, যদিও তারা বলেছিল যে তারা বিদ্যুতের দাম বাড়াবে না। যখন সরকার জনগণকে এসব কৃচ্ছ্রতা সাধনের উপদেশ দিতে শুরু করে, তখন বুঝতে হবে রাষ্ট্রের কোষাগার আর আগের জায়গায় নেই, শূন্য হতে শুরু করেছে। তৃতীয় সংকট আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিএনপি ক্ষমতায় আসার আগে বলেছিল রাজনৈতিক সরকার এলে সবকিছু বদলে যাবে, কিন্তু কি বদলেছে? হত্যা আছে, ধর্ষণ আছে, চাঁদাবাজি আছে, মব সন্ত্রাস আছে, মাজারে হামলা আছে, সিনেমা বন্ধ করে দেওয়া হচ্ছে, সংস্কৃতির উপর হামলা আছে, কি নেই বলেন তো? গত 19শে মে মিরপুরের পল্লবীতে শিশু রামিসার নৃশংস ধর্ষণ এবং হত্যা সারা দেশকে স্তব্ধ করে দিয়েছে। মিরপুরের শাহ আলী মাজারে উগ্রবাদী হামলার পরও প্রকৃত অভিযুক্তরা ধরা পড়েনি। এইসব কালচার, এসব মব কালচার, এই উগ্রবাদী তাণ্ডব ব্রাহ্মণবাড়িয়াতে ঘটেছে। এগুলো জুলাই সন্ত্রাসীদেরই রেখে যাওয়া বিষাক্ত উত্তরাধিকার। সেই বিষ বৃক্ষ থেকে এখন বিষ ফল ঝরে ঝরে পড়ছে। একটি সরকার যখন নাগরিকের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন তার রাজনৈতিক বৈধতাও ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। দেশের নদ নদীতে লাশ ভাসে, প্রতিদিন 3 থেকে 4টি করে লাশ ভাসে এবং মাস শেষে দেখা যায় 40টি 50টি লাশ ভেসে আসছে। তৃতীয় সংকট রাজনৈতিক ময়দান। সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে আছে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী, যাদের বিরুদ্ধে 1971-এ গণহত্যায় অংশগ্রহণ শুধু নয়, বাংলাদেশের মুক্তিকামী নাগরিককে হত্যার অভিযোগ আছে।
ধর্ষণের অভিযোগ আছে, অগ্নিসংযোগের অভিযোগ আছে। এই দলটি এখন একটি বিচিত্র ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নির্বাচনের আগে বিএনপির সঙ্গে নানা সমঝোতায় থেকেছে বলে আমরা জানি, অথচ এখন প্রতিদিন সরকারকে চাপে রাখার চেষ্টা করছে, এবং তাও নাকি পাতানো। ইসলামী ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান অস্পষ্ট এবং কখনো কখনো ভয়ঙ্কর। আবার সংসদে বাণিজ্য চুক্তি নিয়ে রুমিন ফারহানার আলোচনার প্রস্তাব নাকচ হওয়া এবং জামায়াতের প্রকাশ্য নীরবতা এটি প্রমাণ করে যে বিএনপি জামায়াতের মধ্যে এখনো একটি অলিখিত সমঝোতার সুতা আছে। অন্যদিকে আওয়ামী লীগ যেভাবে ঘোষণা দিয়ে রাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করছে, তাতে তো সরকারের আসলে হইয়ে গেছে। প্রবীণ নেতা এবং বাংলাদেশের অন্যতম সৃষ্টির কারিগর প্রয়াত তোফায়েল আহমেদের জানা যায় ঢাকার ধানমন্ডিতে এবং পরের দিন ভোলায় হাজার হাজার নেতা কর্মীর প্রকাশ্য সমাবেশ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। দলটিকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করা গেলেও সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতায় দেশ থেকে, মানুষের মন থেকে এবং রাজনৈতিক বাস্তবতা থেকে মুছে ফেলা যায়নি। সরকার এখন একই সঙ্গে বহু ফ্রন্টে চাপের মুখে। জামায়াত চাপ দিচ্ছে কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগ এবং অন্য দিক থেকে বাংলাদেশের মানুষ সংগঠিত হচ্ছে। বামপন্থী দলগুলো রাস্তায় নামার কথা বলছে, তারা নামবে না হয়তো। সীমান্তে ভারতের পুশিন এবং উত্তেজনা তৈরি হচ্ছে। বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের মৃত্যুকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে। এর কথা আওয়ামী লীগ বললে কি হতো আপনি ভাবুন একবার। কিন্তু সবচেয়ে বড় সতর্ক সংকেতটি আসছে সরকারের ভেতর থেকে। সেই সংকেতের নাম মন্ত্রীর পদত্যাগ, মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। সরকারের বয়স মাত্র 3.5 মাস, 4 মাসও হয়নি, আসলে আমি ভুল করেছি প্রথমে। এর মধ্যেই একজন পূর্ণমন্ত্রী পদত্যাগ করে বসলেন। শুধু তাই নয়, তিনি কোনো বিতর্কিত ব্যক্তি নন। রাঙামাটিতে বেশ ভালো ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছেন। জনপ্রিয় পরিচ্ছন্ন নেতা, যিনি বিচারকের পদ ছেড়ে রাজনীতিতে এসেছিলেন খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস রেখে। তার পদত্যাগের পরপরই সমর্থকরা রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। স্পষ্টত এটি শুধু একজন মন্ত্রীর স্বেচ্ছায় সরে যাওয়া নয়, এটি সরকারের অভ্যন্তরীণ বিরক্তির বা বিভক্তির প্রকাশ্য বিস্ফোরণ। সরকার বলছে তিনি অসুস্থ, কিন্তু রাজনৈতিক মহলে ভিন্ন গল্প চলছে। বিএনপির কেন্দ্রীয় নেতা মনীষ দেওয়ান ফেসবুকে সরাসরি লিখেছেন, দীপেন দেওয়ান তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র দিতে বাধ্য হয়েছেন শুধুমাত্র রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়নে নিজের পছন্দের ব্যক্তির নাম সুপারিশ করার কারণে। পূর্ণমন্ত্রী হয়েও নিজের মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ তার হাতে নেই। দলীয় রাজনীতিতে কোণঠাসা, উচ্চ পর্যায়ে কথা বলার সুযোগ নেই। এই অসহায়ত্ব থেকেই তার প্রস্থান। আরো গভীরে গেলে দেখা যাচ্ছে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম চুক্তির বকেয়া অংশ বাস্তবায়ন এবং জনসংহতি সমিতির সঙ্গে সংলাপের পক্ষে ছিলেন, কিন্তু বিএনপি এই সমতল ভিত্তিক নেতৃত্বের একটি অংশ এই অবস্থানের বিরোধিতা করছিল। অর্থাৎ শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, রাষ্ট্র পরিচালনার নীতিগত প্রশ্নেও সরকারের ভেতর বহু মত পার্থক্য ভয়াবহ অবস্থা ধারণ করেছে। এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বক্তব্যটি আপনাদেরকে মনোযোগ দেওয়ার দাবি করি। তিনি বলছেন, কোন রাজাকার বা ফ্যাসিবাদী শক্তি সরকারকে ফেলে দিতে পারবে না। সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। তার মানে কি সরকারকে কেউ ফেলে দেওয়ার চেষ্টা করছে? কারা সেটা? এবং ইশরাককে আপনি সাধারণ রাজনীতিবিদ হিসেবে ধরবেন না। ইশরাক তারেক রহমানের ক্ষমতার যে কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত। তার মানে সরকার ফেলে দেওয়ার ভয়ে ভীত। সাধারণত সত্যিকার আত্মবিশ্বাসী সরকারকে এই ধরনের বক্তব্য বা প্রতিরক্ষামূলক বিবৃতি দিতে হয় না। যখন পতনের গুঞ্জন ছড়াতে শুরু করে, যখন সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্য প্রশ্ন উঠতে থাকে, তখনই নেতারা রাস্তায় দাঁড়িয়ে স্থিতিশীলতার আশ্বাস দেন। ইশরাকের এই বক্তব্য শক্তির প্রকাশ নয়, বরং এটি উদ্বেগের প্রতিফলন। 100 দিন পার হতে না হতেই যখন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জনগণ বলে ভুয়া 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 স্লোগান দেয়, তার মানে তো ডাল মে কুছ জরুর কালা হ্যায়। এর বাইরে আরেকটি সংকট নীরবে বাড়ছে। হাম নিয়ে কিন্তু এখনো সরকার কোনো কথা বলছে না, কোনো পদক্ষেপও নিচ্ছে বলে বোঝা যাচ্ছে না। 2 মাসেরও বেশি সময় ধরে শিশুর মৃত্যুর মিছিল থামছে না। এখন পর্যন্ত সরকারিভাবে 588 শিশু প্রাণ হারিয়েছে।
ইউনিসেফ জানিয়েছে তারা বারবার সতর্ক করেছিল, কিন্তু তৎকালীন অবৈধ ইউনূস সরকার সেই সতর্কবার্তা উপেক্ষা করেছে। এখন সেই অবহেলার মাসুল দিচ্ছে নিরীহ শিশুরা, আর রাজনৈতিক দায় এসে পড়েছে তারেক সরকারের কাঁধে। শিশু মৃত্যুর এই মিছিল থামাতে না পারলে জনমতের ক্ষেত্রে সরকারের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেই হবে। তাহলে সবকিছু মিলিয়ে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা হচ্ছে ভয়, অস্থিরতা এবং বিচ্ছিন্নতা, অর্থনীতিতে চাপ, আইন শৃঙ্খলায় ব্যর্থতা, রাজনৈতিক বিরোধীদের ক্রমবর্ধমান চাপ, আন্তর্জাতিক অস্বস্তি, সীমান্ত সংকট, জনস্বাস্থ্যের বিপর্যয় এবং সর্বোপরি সরকারের নিজের ভেতরে দ্বন্দ্ব, সবকিছু একসঙ্গে জমা হয়েছে। একটি সরকার সাধারণত বিরোধীদের আক্রমণে দুর্বল হয় না, দুর্বল হয় যখন তার নিজের ভেতরে ফাটল ধরে। দীপেন দেওয়ানের পদত্যাগ সেই ফাটলের প্রথম বড় দৃশ্যমান চিহ্ন। তারেক রহমানের এই সরকার ইউনূসের অবৈধ সরকারের রাজনৈতিক উত্তরসূরি মাত্র, বর্ধিত সংস্করণ। ইউনূস সরকারের বুনে যাওয়া বিশৃঙ্খলার বীজ এখন পরিপূর্ণ বিষ বৃক্ষে পরিণত হয়েছে। ভয়, অস্থিরতা আর বিচ্ছিন্নতার এই ত্রিভুজ সংকট যদি মোকাবেলা করতে না পারে তারেকের সরকার, তাহলে ইতিহাস এই সরকারকে একটি ব্যর্থ রাজনৈতিক প্রকল্প হিসেবেই মনে রাখবে, যা বিদেশিরা বসিয়ে দিয়েছিল বাংলাদেশে। কোন সরকারের পতন রাস্তায় শুরু হয় না, পতন শুরু হয় ক্ষমতার করিডোরে, মন্ত্রিসভার ভেতরে, দলীয় কাঠামোর অভ্যন্তরে। আর সেই বিচ্ছিন্নতার লক্ষণ যদি সত্যি দৃশ্যমান হয়ে থাকে, তাহলে তারেক রহমানের সরকারের সামনে যে কঠিন সময় অপেক্ষা করছে, সেই সতর্কবার্তা প্রধানমন্ত্রী নিজে তো বলছেনই, ইশরাকও বলে দিয়েছে। ভয় পাচ্ছেন? আর কি রাগ করলেন? ভালো থাকবেন।